আপনজনকে হারানোর যন্ত্রণা কেমন তা শুধুমাত্র সেই মানুষটাই বলতে পারে যে তার জীবনে কোনো আপন মানুষকে হারিয়ে ফেলেছে। আর যদি সেই হারানো মানুষটি নিজের সন্তান হয়, তাহলে এর সাথে পৃথিবীর বড় কোনো কষ্টই নেই যার সাথে তুলনা করা যায়। সেই বাবা মায়ের শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়। সেই যন্ত্রণাকে বুঝতে গিয়ে তাদের পুরো জীবন কেটে যায়। আজকের গল্পে আমরা আপনাদের এমনই এক বাবা মায়ের অসহ্য যন্ত্রণার সামনে দাঁড় করাবো যা আপনাদের মনকে কাঁদিয়ে ফেলবে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি জাঙ্গিল নামের এক ব্যক্তি প্লেনে চড়ে প্রায় 8 বছর পর ভিয়েতনাম থেকে তার বাড়ি কোরিয়াতে ফিরছে। তার হাতে তার স্ত্রী ও মেয়ের বাড়ির ঠিকানা রয়েছে, যা সে তার বোনের কাছ থেকে পেয়েছে। সে সেই ঠিকানায় পৌঁছে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। ওই দরজার অপর পাশে আমরা দেখি তার স্ত্রী সোনাম দাঁড়িয়ে আছে। ক্যামেরায় জাঙ্গিলকে দেখতে পেলেও সে দরজা খোলে না। এরপর যখন আওয়াজ শুনে তাদের মেয়ে বাইরে বেরিয়ে আসে, তখন সোনাম তাকেও চুপ থাকার জন্য ইশারা করে, অর্থাৎ সে এখন আর জাঙ্গিলের সঙ্গে দেখা করতে চায় না। অনেকক্ষণ দরজায় নক করার পরও যখন কেউ সাড়া দেয় না, তখন জাঙ্গিল তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। সে তার বোনকে ফোন করে বলে, তুমি যে ঠিকানা দিয়েছিলে সেখানে কি কোনো ভুল ছিল? কারণ কেউ তো দরজা খোলেনি। তারপর সে তার বোনের বাড়ি ফিরে আসে। তার বোন ঠিকানা যাচাই করে বলে, আরে ঠিকানা তো ঠিকই আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি সোনামকে একবার ফোন করে দেখি। কিন্তু সোনাম এবার আর ফোন ধরল না। তার বোন বলে, হতে পারে তারা হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি কাল দেখা করো। এরপর কথার ফাঁকে তার বোন ইয়ংজু বলে, তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো তুমি তাকে দেখে চিনতেও পারবে না। কারণ যখন জাঙ্গিল কাজের জন্য 8 বছর আগে বিদেশ গিয়েছিল, তখন তার মেয়ে ইউল মাত্র 6 মাসের শিশু ছিল। এদিকে জাঙ্গিলের ফিরে যাওয়ার পর সোনামের আর ঘুম আসে না। সে পুরো রাত বারান্দায় বসে কাটিয়ে দেয়। সকালে তার বোন ইয়ংজু তাকে জানায় যে 3 বছর আগে লোন পরিশোধ করতে না পারার কারণে তোমাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন জাঙ্গিল জিজ্ঞেস করে, আমি তো ব্যাংকে ভালোই টাকা রেখেছিলাম, সেগুলো কি হলো? ইয়ংজু বলে, ওগুলো তো তোমার মামলার খরচে উকিলের পেছনে শেষ হয়ে গেছে। এখন এই মামলাটা আসলে কি ছিল সেটা আমরা গল্পে একটু পরেই জানতে পারবো। পরদিন ইয়ংজু তার ভাই জাঙ্গিলকে নিয়ে তার মেয়ের স্কুলে যায়, যেন সে তার মেয়ের সঙ্গে দেখা করতে পারে। ছুটি শেষে যখন ছোট্ট ইউল স্কুল থেকে বেরিয়ে আসে, ইয়ংজু তাকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ইউল এখন তাকে চিনতে পারে না। জাঙ্গিল যখন মেয়ের দিকে 2 পা এগিয়ে যায়, তখন ইউল ভয়ে 1 ধাপ পেছনে সরে যায়। এরপর জাঙ্গিল তাকে একটি খেলনার দোকানে নিয়ে যায়। জাঙ্গিল তো চাইলে পুরো দোকানটাই কিনে দিতে প্রস্তুত, কিন্তু ইউল শুধু একটি সস্তা স্টিকারই পছন্দ করে। বাড়িতে পৌঁছে যখন ইউল দরজার পাসওয়ার্ড টাইপ করছিল, তখন সে জাঙ্গিলের চোখ থেকে লুকিয়ে টাইপ করতে থাকে। এটা দেখে ইয়ংজু হাসতে হাসতে বলে, আরে এটা লোকানোর কি দরকার, এ তো তোমারই বাবা। কিন্তু ইউলের কাছে জাঙ্গিল তখনও শুধু এক অচেনা মানুষ। এটা ভেবে জাঙ্গিলের যদিও খারাপ লাগে, তাই সে আর ভেতরে যায় না। দরজার সামনে দাঁড়িয়েই ইউলকে বলে, কাল আমি আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে। এটা বলে সে এখান থেকে চলে যায়। সেখান থেকে সে সোজা পৌঁছায় সেই জায়গায় যেখানে তার স্ত্রী সোনাম কাজ করে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা জাঙ্গিলকে দেখেও সোনাম তাকে না দেখার ভান করে। এরপর জাঙ্গিল ফোন করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি কি একটু বাইরে আসতে পারবে? কিন্তু কাজের অজুহাত দেখিয়ে সোনাম তাকে চলে যেতে বলে। পরদিন জাঙ্গিল আবার স্কুল ছুটির পর ইউলের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে একটি টেডি বিয়ার দেয়, যেটা সে ইউলের জন্যই এনেছিল। এরপর সে ইউলকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। ইউলের পছন্দের খাবার অর্ডার করে, কিন্তু প্লেটে রাখা খাবার দেখে ইউল বলে, আমি কি এটার অর্ধেক বাড়িতে নিয়ে যেতে পারবো? জাঙ্গিল জিজ্ঞেস করলো, কেন, কার জন্য? ইউল বলল, আমার ভাই সোহুর জন্য। তার এই উত্তর শুনে জাঙ্গিলের চোখে জল চলে আসে। তারপর জাঙ্গিল ওয়েট্রেসকে ডেকে ঠিক তেমনই একটা খাবার প্যাক করে নেয়। সে ইউলকে বলে, তাহলে এবার তোমাকে এই প্লেটের সবটা খাবারই খেতে হবে। এটা শুনে ইউল খুব খুশি হয়ে যায়। এরপর যখন জাঙ্গিল ইউলকে বাড়ি পৌঁছে দিতে আসে, তখন পাশের ফ্ল্যাট থেকে ইয়াং নামের এক ছেলেকে বের হতে দেখে। ইউল তার সঙ্গে খেলতে চলে যায়, ফলে জাঙ্গিলকে একাই বাড়ির ভেতরে যেতে হয়। বাড়ির ভেতরে দাঁড়িয়ে সে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে দেয়ালে টাঙানো কিছু ছবির দিকে, যেখানে তার স্ত্রী, মেয়ে আর ছেলের একটা ছবি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ সে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। এরপর সে তার ছেলে সোহুর ঘরে যায়।
ঘরের স্টাডি টেবিল থেকে শুরু করে প্রতিটা জিনিস ঠিক আগের মতোই রয়েছে, এমনকি স্কুল ইউনিফর্মটাও এখনো দেওয়ালে হ্যাঙ্গারে ঝোলানো আছে। এই ঘরে যার এত স্মৃতি জড়িয়ে আছে সে আজ আর এই পৃথিবীতে নেই, কারণ সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছে। জাঙ্গিল আর ওই ঘরে দাঁড়িয়ে থাকতে পারল না, সে দ্রুত বেরিয়ে আসে। তারপর সে বাড়ির কিছু খারাপ লাইট ঠিক করতে থাকে। ঠিক তখনই তার স্ত্রী সোনাম কাজ থেকে ফিরে আসে, কিন্তু জাঙ্গিলকে দেখে সে একদমই খুশি হয় না। কিছু বলার আগেই তাদের প্রতিবেশী এসে পড়ে এবং সে ইউলকে খাওয়ানোর জন্য অজুহাতে নিজের বাড়িতে নিয়ে যায়, যাতে জাঙ্গিল আর সোনাম একা কথা বলতে পারে। কিছুক্ষণ নীরব থাকার পর সোনাম ড্রয়ার থেকে একটি খাম বের করে জাঙ্গিলের হাতে তুলে দেয়। সোনাম চায় ডিভোর্স, তাই সে এতদিন ধরে জাঙ্গিলকে এড়িয়ে চলছিল, কিন্তু জাঙ্গিল সেই কাগজ ফিরিয়ে দিয়ে তাকে আরেকবার ভেবে দেখতে বলে। এরপর সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ওই প্রতিবেশী ইউলকে জিজ্ঞেস করে, তোমার বাবা এতদিন কোথায় ছিল? ইউল বলে, বাবা অনেক বছর ধরে বিদেশে কাজ করছিলেন। তখন ওই প্রতিবেশীর ছেলে ইয়াং, যাকে আমরা আগেও ইউলের সাথে খেলতে দেখেছি, সে বলে ওনার তো অনেক আগেই চলে আসা উচিত ছিল। সোহু নিশ্চয়ই ওনার জন্য অনেক অপেক্ষা করেছিল। পরদিন আমরা দেখি জাঙ্গিল তার মেয়ের সঙ্গে বাড়ি ফিরছে। তখন তাদের সেই প্রতিবেশী একজন লি নামের ব্যক্তিকে নিয়ে আসে, তাকে জাঙ্গিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই লি সেই জাহাজ দুর্ঘটনার তদন্তকারী ব্যক্তি, যেখানে অনেক শিশুর মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য একটি টিম তৈরি করা হয়েছিল। লি ছিল তার ডিরেক্টর। এরপর তারা তিনজন একসঙ্গে বসে কথা বলতে শুরু করলো। তাদের প্রতিবেশী জানালো তারা আসলে সোহুর আসন্ন জন্মদিন উদযাপন করতে চায়, যেখানে সোহুর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়রা একত্রিত হয়ে তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করবে। লিও জানালো যে এর আগেও সে সোনামের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিল, কিন্তু সোনাম কখনো রাজি হয়নি। তাই আজ সে জাঙ্গিলের কাছে এসেছে। তখন জাঙ্গিল চোখ ভেজা অবস্থায় জানালো যে তার মা যখন সোহুকে জন্ম দিয়েছিল তখন একটু কষ্ট হয়েছিল, কারণ সোহু একটু ভারী শিশু ছিল, কিন্তু সেটা ছাড়া সে কখনোই তাদের জীবনে কোনো দুঃখ দেয়নি। সে ছিল খুবই মিষ্টি একটি ছেলে। এরপর জাঙ্গিলের কাছে আর কিছু বলার মতো শব্দ ছিল না। সে বুঝতে পারে গত 8 বছর বিদেশে থাকার কারণে তার ছেলের সঙ্গে কাটানো তেমন কোনো বিশেষ স্মৃতি তার নেই। কয়েকদিন পর জাঙ্গিল ইউলের স্কুল ট্রিপে যায়। তাদের সবাইকে সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়। সব বাচ্চারা খুব খুশি, শুধু ইউল ছাড়া। কিছুক্ষণ পর শিক্ষিকা সবাইকে বলে, চলো সবাই মিলে সমুদ্রের ধারে গিয়ে ঝিনুক কুড়াও। কিন্তু ইউল যেতে চায় না। শিক্ষিকা বোঝাতে চায় ভয় পেও না, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও ইউল যেতে রাজি হয় না। তখন জাঙ্গিল তাকে কোলে তুলে নেয়, কিন্তু হঠাৎ করে ইউল চিৎকার করে হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করে। আসলে তার বড় ভাই সোহু যখন পানিতে ডুবে মারা যায় তখন থেকে ইউলের মধ্যে পানির প্রতি একটা গভীর ভয় তৈরি হয়েছে। এটা বুঝে যাওয়ার পর জাঙ্গিল তাকে সমুদ্র থেকে অনেক দূরে নিয়ে যায়। ট্রিপ শেষ হওয়া পর্যন্ত দুজনে সেখানেই বসে থাকে। সন্ধ্যায় যখন জাঙ্গিল ইউলকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল তখন তার দেখা হয় সোনামের সঙ্গে। সে বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল। জাঙ্গিল তাকে জানায় লি এবং তার টিম সোহুর জন্মদিন উদযাপন করতে চায়, কিন্তু সোনাম কঠোরভাবে না করে দেয়। সোনাম বলে সে সেখানে কখনো যাবে না, তবে সে জাঙ্গিলকে সেখানে যেতে বাধা দেবে না। সে চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারে। এটা বলেই সে রাগ করে ফিরে আসে। বাড়িতে এসে সে প্রতিদিনের মতো মোবাইলে তার মৃত ছেলে সোহুর ভিডিও দেখতে থাকে। সোহুর মৃত্যুর দিন পাঠানো শেষ মেসেজগুলো পড়তে থাকে। মৃত ছেলেকে মনে করে তার খুব কষ্ট হচ্ছিল। অনেক রাতের মতো আজও সে ঘুমাতে পারেনি। বারান্দায় বসেই পুরো রাত কাটিয়ে দেয়। পরের দিন সে জাঙ্গিলকে নিয়ে একটি মেমোরিয়ালে যায়, যেখানে সেই জাহাজ দুর্ঘটনায় মারা যাওয়া সবার ছবি টানানো ছিল। তাদের ছেলে সোহু ছাড়াও আরো অনেক শিশুর ছবি সেখানে ছিল। বাকি বাবা মায়েদের মধ্যে যখন সোহুর বন্ধুর মা সোনামকে সেখানে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এর আগে সোনামকে সেখানে কখনো দেখেনি। আজ সোহুর বাবা মাকেও তাদের মাঝখানে দেখে সবাই খুব খুশি হয়। সোনাম চলে যেতে যাচ্ছিল, তখন তারা তাকে লঞ্চে আমন্ত্রণ জানায়। মন থেকে না হলেও সোনাম তাদের সঙ্গে গিয়ে বসে পড়ে। সবাই তাদের সন্তানদের পছন্দের খাবার আর ছবি সঙ্গে এনেছিল। নিজেদের সন্তানদের নিয়ে কথা বলতে বলতে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সোনামের পক্ষে এই দৃশ্য সহ্য করা কঠিন হয়ে যায়। মনে হচ্ছিল সে এখান থেকে পালিয়ে যেতে চায়। এক পর্যায়ে সে উঠে চলে যায়। জাঙ্গিল সবাইকে তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে সোনামের পেছনে ছুটে যায়, কিন্তু সোনাম তাকে রেখেই একা চলে যায়।
রাতে দেখা যায় সোনাম সোহুর জন্য নতুন পোশাক কিনে এনেছে। যখন সোহু বেঁচে ছিল তখন সেল থেকে এরকম পোশাক কিনে আনতো। ইউল ব্যাগে উকি দিয়ে দেখে ব্যাগ খালি, অর্থাৎ মা তার জন্য কিছু আনতে ভুলে গেছে। এই অভিমানে সে ভালোভাবে খায় না। এটা দেখে সোনাম রেগে যায় এবং বলে, তোমার ভাই তো আর আমাদের সঙ্গে বসে কখনো খেতে পারবে না, আর তুমি এমন করছো। সে আরো বলে, তোমার খাওয়ার কোনো দরকার নেই। এই বলে রাগ করে ইউলকে ঘর থেকে বের করে দেয়। ইউল দরজার পাশে বসে কাঁদতে থাকে। সোনামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তার ছেলে আর তাদের মাঝে নেই। এটা মেনে নেওয়া সোনামের জন্য খুব কঠিন, কিন্তু কিছুক্ষণ পরে নিজেকে সামলে সে ইউলকে বাইরে থেকে নিয়ে আসে। তাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যায়। রাতে সে ইউলকে নিজের পাশে শুইয়ে রাখে অনেকক্ষণ ধরে এবং তার দিকে তাকিয়ে থাকে। আসলে ছেলের মৃত্যুর পর সে ইউলকে ঠিকভাবে যত্ন নিতে পারছে না। ঠিক সেই সময় হঠাৎ করে ঘরের আলো জ্বলে ওঠে। সোনাম উঠে বসে পড়ে। তার মনে হয় যেন তার ছেলে ফিরে এসেছে। পরদিন জাঙ্গিল ইউল আর পাশের ফ্ল্যাটের ছেলে ইয়াংকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়। ইয়াং সবসময় ইউলকে তার ছোট বোনের মতো দেখে আর তার খেয়াল রাখে। সেখানে কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে দেখা যায়, যে একসময় সোহুর সবচেয়ে ভালো বন্ধু ছিল। এদিকে বাড়িতে সোনাম ইউলকে ফোন করে বলে সে আজ একটু দেরি করে বাড়ি ফিরবে। তখন ইউল তার বাবাকে বলে যে সে আজ তার সঙ্গে ডিনার করতে চায়। মেয়েকে নিজের সঙ্গে ধীরে ধীরে মিশে যেতে দেখে জাঙ্গিল খুব খুশি হয়। দুজনে মিলে একসঙ্গে রান্না করে খায়। এরপর ইউলকে ঘুম পাড়িয়ে জাঙ্গিল তার মৃত ছেলের ঘরে যায়। সেখানে সে ঘরের প্রতিটি জিনিস দেখে ছেলেকে মনে করতে থাকে। তখন সে একটি ড্রয়ারের ভেতরে পাসপোর্ট দেখতে পায়, কিন্তু সেটাতে কোনো সিল ছিল না। ঠিক তখনই হঠাৎ সোনাম বাড়িতে ফিরে আসে। জাঙ্গিলকে সেখানে দেখেও অবাক হয়ে যায়। জাঙ্গিল সেই পাসপোর্ট নিয়ে প্রশ্ন করে জানতে চায় এটা সে কখন করিয়েছে। সোনাম বলে সে তোমার কাছে যাওয়ার জন্য এই পাসপোর্ট করিয়েছিল। সে সবসময় তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু একা যাওয়ার সাহস পায়নি। এমনকি সে রাত জেগে ইংরেজি শিখত যাতে একদিন তোমার কাছে যেতে পারে। জাঙ্গিল সব শুনে খুব কষ্ট পায়। সে সোনামের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সোনাম রাগ করে বলে তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যখন তোমার ছেলের তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে, আর এই বাড়িতে কখনো পা দিও না। এ কথা শুনে জাঙ্গিল চুপচাপ বেরিয়ে যায়। দৃশ্য বদলে আমরা দেখি জাঙ্গিল নদীর ধারে দাঁড়িয়ে আছে। বিদেশ যাওয়ার আগে সে প্রায় এখানে সোহুর সঙ্গে মাছ ধরতে আসতো। পুরনো স্মৃতি ভেবে তার চোখ ভিজে যায়। ঠিক তখনই তার কাছে একটি চাকরির ইন্টারভিউয়ের ফোন আসে। এরপর সে দ্রুত বাসায় এসে জুতা কাপড় পরে সেখানে চলে যায়। ইন্টারভিউ রুমে বসে সবাইকে সে বলে 5 বছর ধরে ভিয়েতনামে সে কাজ করত, কিন্তু ওই কোম্পানিতে একটি বড় দুর্ঘটনা হয় এবং কোনো কারণ ছাড়াই জাঙ্গিলকে 3 বছরের জেল দিয়ে দেওয়া হয়। এসব কথা শুনে তার ইন্টারভিউ দ্রুত নিয়ে নেয়। সেখান থেকে বের হয়ে সে সোজা এয়ারপোর্টে চলে যায়। সেখানে গিয়ে তার ছেলের পাসপোর্ট দেখিয়ে বলে প্লিজ এটাতে একটা নীল দিন, কিন্তু অফিসার জানায় এটা কখনোই সম্ভব না। তারা তাকে জোর করে সেখান থেকে বের করে দিচ্ছিল। তখন সে বলে এটা আমার সন্তানের পাসপোর্ট, সে কোথাও যাবে না, সে মারা গেছে। সে আমার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, তাই দয়া করে একটা সিল দিয়ে দিন। এরপর তারা সিল দিয়ে দেয়। রাতে জাঙ্গিল ঘরে ফিরে আসে। তখন তাকে সোনাম বলে তুমি সোহুর জুতো কেন পরেছ? জাঙ্গিল তখন ভাবে সোহু কত বড় হয়ে গিয়েছিল যে তার জুতা আমার পায়ে খেটে গেছে। এরপর সেই পাসপোর্ট সোনামকে দেখায়। সোনাম এটা দেখে আবেগে ফেটে পড়ে। এরপর সে জাঙ্গিলকে একটি ফটো দেখায় যেখানে সোহুর সহপাঠীরা ছিল। সোনাম বলে সরকার তাদেরকে এই ক্ষতির জন্য টাকাও দিয়েছে। তখন জাঙ্গিল বলে কই, সরকার তো আমাদের টাকা দিল না। তখন সোনাম আরো রেগে গিয়ে বলে তুমি তো এতদিন ছিলে না, এখন সেই টাকা পয়সার কথা কেন বলছো? জাঙ্গিল উত্তর দেয় আমি এখানে টাকার জন্য আসিনি, আমি এসেছি কারণ আমি বাবা, আমি এসেছি কারণ আমি তোমাকে মিস করি। তাদের মধ্যে কথা কাটাকাটি আরো বেড়ে যায়। এই ঝগড়ার সময় তারা দুজনেই তাদের দুঃখ, অনুশোচনা এবং দীর্ঘদিনের ক্ষোভ উজাড় করে দিতে থাকে। সোনাম কান্না চেপে রেখে বলে যখন আমাদের ছেলের তোমার প্রয়োজন ছিল, তোমার জন্য অপেক্ষা করেছিল, যখন সে তোমাকে তার পাশে চেয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? জাঙ্গিলও ভেঙে পড়ে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাদের ভুলে যাইনি। আমি প্রতিদিন তোমাদের মিস করেছি। কিন্তু সেই মুহূর্তে সোনাম তাকে আর কিছু না বলে ঘর থেকে বের করে দেয়। এদিকে জাঙ্গিল একা বসে থাকে এবং নিজেকে দোষ দিতে থাকে। তার হাতের মধ্যে থাকে সেই পাসপোর্ট,
যাতে আজ সিল পড়েছে, কিন্তু যেটা আর তার ছেলে কোনোদিন ব্যবহার করতে পারবে না। রাত গভীর হলে জাঙ্গিল ছাদে উঠে যায়। উপরে আকাশের দিকে তাকিয়ে সে পুরনো দিনের কথা ভাবতে থাকে, যখন সে সোহুর সঙ্গে খেলা করত, মাছ ধরত। এদিকে সোনাম তার ছেলের ঘরে এসে সোহুর স্কুল ব্যাগ খুলে তার জিনিসগুলো দেখছিল। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে। সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মাঝরাতে বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকে। তার ছেলের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারেনি কখন তার ছেলে এত বড় হয়ে গেছে যে তার জুতোগুলো এখন তার নিজের পায়ে মানিয়ে গেছে। এদিকে একদিন সোনাম সোহুর স্কুলে যায়, যেখানে তার ক্লাসরুমে এখন তার জায়গায় অন্য একজন মেয়ে বসে আছে। সে ছিল দুর্ঘটনায় বেঁচে যাওয়া অল্প কয়েকজনের একজন। এরপর সোনাম চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে এসে দেখে তার প্রতিবেশী এবং মিস্টার লি এসেছে। তারা সোহুর জন্মদিন পালনের জন্য তার কিছু জিনিস এবং ছবি নিতে এসেছে, কিন্তু সোনাম তাদের সেখান থেকে চলে যেতে বলে। এদিকে জাঙ্গিল একা ঘরে বসে তার ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। একসময় তাদের পরিবার কতটা সুখী ছিল তা ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসে। কিছুদিন পর জাঙ্গিলের বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে ছোট্ট করে একটি পূজার আয়োজন করা হয়। সেখানে তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজন আসে, যার মধ্যে তার চাচাও ছিলেন। পুরনো রীতি অনুযায়ী পূজা শেষ করে সবাই খাবার টেবিলে বসে। তখন জাঙ্গিলের চাচা তাকে বলেন ব্যবসায় লাগানোর জন্য কিছু টাকা তার প্রয়োজন। তখন জাঙ্গিলের বোন বলেন তাদের কাছে এখন এত টাকা নেই। চাচা রেগে বলেন সোহুর মারা যাওয়ার পর সরকার তো ক্ষতিপূরণের টাকা দিয়েছে। জাঙ্গিল বলেন আমরা সেই টাকা নেইনি এবং নিতেও চাই না। এতে চাচা আরো রেগে গিয়ে বলেন তাহলে আমার কাছ থেকে যে টাকা নিয়েছো সেগুলো ফেরত দেবে কিভাবে? রেগে গিয়ে জাঙ্গিল বলে আমি প্রতিটা পয়সা ফেরত দেব। হাত জোর করে চাচাকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। সোনাম নীরবে বসে তার চোখের জল চেপে রাখছিল। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। জাঙ্গিলও তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মাঝরাতে সোনাম যখন বাড়ি ফিরে আসে, সে জানলা দিয়ে দেখে সোহু তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছে। সে তাড়াতাড়ি ঘরের আলো নিভিয়ে ঘুমানোর ভান ধরে। তখন সোহু এসে মায়ের এই চুড়ি ধরে ফেলে। সে বলে মা, আমি তোমাকে আলো নেভাতে দেখে ফেলেছি। হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠে এবং সোনামের ঘুম ভেঙে যায়। ওহ, তাহলে এটা একটা স্বপ্ন ছিল। সে তাড়াতাড়ি উঠে গিয়ে সোহুর ঘরে যায়, তার সাথে কথা বলতে থাকে, যদিও সেখানে কোনো সোহুই নেই। সে সোহুর নতুন কাপড় দেখিয়ে বলতে থাকে দেখো আমি তোমার জন্য কি এনেছি। বাইরে অনেক ঠান্ডা পড়েছে, তোমার ঠান্ডা লেগে যাবে। আজ সকালে আমি তোমার ঘরের পর্দা আর বিছানা চাদরও বদলে দিয়েছি। তুই কবে ফিরে আসবি রে? কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি। তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। এই বলে সে ছেলের কাপড় বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে জাঙ্গিলও তাকে খুঁজতে খুঁজতে বাড়ির সামনে এসে পৌঁছায়। তার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরের ভেতরে ঢোকে। সোনাম পুরোপুরি ভেঙে পড়ে। জাঙ্গিলের পক্ষে তাকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই তাদের প্রতিবেশী সোনামের কান্না শুনে ঘরে চলে আসে। সোনামকে শান্ত করার চেষ্টা করে। সে তাড়াতাড়ি জাঙ্গিলকে ড্রয়ার থেকে ওষুধ আনতে বলে। ঔষধ এনে প্রেসক্রিপশন দেখে জাঙ্গিল জানতে পারে যে ছেলের মৃত্যুর পর সোনাম মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে, কারণ তার অনুপস্থিতিতে সোনামকে একাই সবকিছু সহ্য করতে হয়েছিল। পরদিন সকালে সোনামের ওঠার আগেই জাঙ্গিল বাড়ির সব কাজ সেরে ফেলে। তার জন্য নাস্তা তৈরি করে। তখন সোনাম তাকে জিজ্ঞেস করে তুমি সোহুর জন্মদিন পালন করতে চাও কেন? জাঙ্গিল বলে কারণ আমি তার জন্য কোনোদিনই কিছু করতে পারিনি। আমি কখনোই ওর পাশে ছিলাম না। সেদিন যখন লি এই ব্যাপারটা বলল, তখন আমার কাছে বলার মতো সোহুর জীবনের কোনো স্মৃতিই ছিল না। সোনাম বলে কারণ তোমার আমাদের জন্য কোনো সময়ই ছিল না। তুমি চাইলে যেতে পারো, কিন্তু আমি যাব না। তখন জাঙ্গিল তাকে বোঝানোর চেষ্টা করে দয়া করে বোঝো, অন্তত ওই দিনও আমাদের কাছে ফিরে আসবে। একবারের জন্য হলেও চলো। তার কথা শুনে সোনামের মন পরিবর্তন হয় এবং ছেলের জন্মদিনে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। কিছুদিন পর সোহুর জন্মদিন এসে গেছে। তার সব বন্ধু বান্ধব এবং লিড টিমের অন্য সদস্যরা প্রস্তুতিতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর সোনাম এবং জাঙ্গিল সেখানে এসে পৌঁছায়। চারিদিকে সোহুর ছড়িয়ে থাকা স্মৃতি দেখে সোনাম আবেগে আপ্লুত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে পর্দায় সোহুর ছোটবেলার ছবি থেকে শুরু করে তার জীবনের নানা মুহূর্তের ছবি দেখানো হয়।
সেই ছবিগুলো দেখে বোঝা যায় কিভাবে সোহু ছোট থেকেই তার মায়ের পাশে দাঁড়াতো। সে শুধু পড়াশোনা নয়, মিউজিক এবং স্পোর্টসেও দারুণ ছিল। তারপর তার বেস্ট ফ্রেন্ড জং এর সাথেও তার অনেক ছবি দেখানো হয়। জং সেই ছেলেটি যাকে আমরা সেদিন রেস্টুরেন্টের কাউন্টারে দেখেছিলাম। একে একে সোহুর বন্ধুরা বলতে শুরু করে সে কত হাসি খুশি, মজার এবং সাহায্যকারী ছিল। ছেলের এসব কথা শুনে সোনাম এবং জাঙ্গিল আর চোখের জল আটকে রাখতে পারে না। আসলে জাঙ্গিল বিদেশ চলে যাওয়ার পর শুধুমাত্র সোহুই তার মা ও ছোট বোনের পাশে ছিল। বড় ভাইয়ের মতো সে তার বোনকে সব সময় ভালোবাসতো, মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। ঠিক তখনই সোহুর এক বন্ধুর মা অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে আসেন। জিজ্ঞেস করলে তিনি বলেন সোহু খুব ভালো ছেলে ছিল, কিন্তু যখনই আমাদের বাড়িতে আসতো আমাদের সব দুধ শেষ করে দিত। ওর দুধ খেতে খুব ভালো লাগতো। এ কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর তার বেস্ট ফ্রেন্ড একটি চিঠি পড়ে শোনায়। সে বলে, আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল ৫ম শ্রেণী থেকে। আমরা একে অপরের সবকিছু জানতাম। যে গানগুলো আমরা একসঙ্গে শুনতাম আমি আজও সেগুলো শুনি। এমনকি তুমি যে রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করতে, আজ আমি সেখানে কাজ করি। এই ৭ বছরে তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো, শুধু বন্ধু হয়ে নয় বরং ভাই হয়ে। এরপর সে সোনামকে বলে, আন্টি আমাকে ক্ষমা করে দিন, কারণ সোহুর মৃত্যুর পর আমি একবারও আপনার কাছে আসিনি। যখনই আপনাকে পথে দেখেছি আমি লুকিয়ে পড়েছি, অথচ উচিত ছিল সোহুর চলে যাওয়ার পর আমি আপনার আর তার ছোট বোনের খেয়াল রাখবো, কিন্তু জানি না কেন আমি কখনোই আপনার সামনে আসতে পারিনি। বন্ধুর মা বললেন, দুর্ঘটনার দিন সোহু এমনকি নিজের লাইফ জ্যাকেট খুলে আমার ছেলেকে দিয়েছিল। আজ সে হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমি নিশ্চিত সে যেখানেই থাকুক সব সময় আমার ছেলের খেয়াল রাখবে। এ কথা শুনে সেখানে উপস্থিত সবার চোখে জল চলে আসে। ঠিক তখনই তাদের মধ্যে থেকে এক মেয়ে জোরে জোরে কান্না শুরু করে দেয়। এই মেয়েটি সেই মেয়ে যাকে সেদিন সোনাম ক্লাসরুমে একা বসে থাকতে দেখেছিল। সে বলে, সেদিনের ঘটনায় আমিও ছিলাম, কিন্তু যখন রেস্কিউ বোর্ড এলো সোহু আমাকে আগে উঠিয়ে দিল, আর আমি যখন পেছনে ফিরে তাকালাম তখন ও আর কোথাও ছিল না। ছেলের জীবনের শেষ মুহূর্তের কথা শুনে সোনাম কান্নায় ভেঙে পড়ে। সে সবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আপনাদের কারোর সঙ্গেই ভালো আচরণ করিনি। দুর্ঘটনার দিন ওর ফোন এসেছিল, কিন্তু আমি কোনো কারণে ফোনটা ধরতে পারিনি। হয়তো ও নিজের শেষ মুহূর্তে মাকে খুঁজেছিল, কথা বলতে চেয়েছিল। ওর ফোন না ধরাই এই বোঝা আমাকে সারা জীবন বইতে হবে। সব শেষে মিস্টার লি বলেন, সোহুর সব স্মৃতি একত্রিত করে আমরা ওর জন্য একটি কবিতা লিখেছি। মা, আমি সোহু বলছি, আমি তোমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে, পাহাড়ে, মেঘের কাছেও গিয়েছিলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেয়েছি। মা, যখন বাড়ির আলো হঠাৎ জ্বলে ওঠে তখন ভয় পেও না, ভাবো আমি ফিরে এসেছি। তুমি আমাকে দেখতে না পেলেও মনে রেখো আমি সব সময় তোমার পাশেই আছি। আমি জানি আমার চলে যাওয়ার পর তোমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি বাবার কাছে গিয়েছিলাম তাকে ফিরিয়ে আনতে। এখন থেকে বাবা তোমার খেয়াল রাখবে। কবিতা শেষ হতেই জাঙ্গিল জোরে জোরে হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে, প্রতিদিন আমার স্বপ্নে সোহু আসতো। তারপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি সবাই মনে চাপা দুঃখ রেখে সোহুর জন্মদিন উদযাপন করছে। এরপর গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে জাঙ্গিল ও সোহু একসাথে মাছ ধরতে গিয়েছিল। একদিন জাঙ্গিল বলেছিল, আমি যখন ভিয়েতনাম চলে যাব তখন তোমাকেই তোমার মা আর বোনের খেয়াল রাখতে হবে। আর তার ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার কথা রেখেছে। এখন সে তার সেই দায়িত্ব বাবার কাঁধে দিয়ে গেছে। এখন জাঙ্গিলের পালা তার পরিবারের খেয়াল রাখার। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি জাঙ্গিল, সোনাম এবং ইউল একই ছাদের নিচে বসবাস করছে। তারা একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে জীবন কাটাচ্ছে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি ঘরের সেই বাতি আবার জ্বলে ওঠে, অর্থাৎ সোহু কোথাও কাছেই আছে, এবং এখানেই এই গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের পথ চলায় আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।